প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউন পড়ছিলাম, তো বলেছিলাম ব্যক্তির ক্ষেত্রে কি বসে বলো তো? হু বসে। আর বস্তুর ক্ষেত্রে বসে হুইচ। আর ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে কি বসে? ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসে দ্যাট, তাই না? ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে দ্যাট বসে। আচ্ছা, এটা কমন থিং, এটা সবাই আমরা মোটামুটি বুঝি। তো এরা রিলেটিভ প্রোনাউন, তাই না? আরও কয়েকটা আছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত, এগুলো সবচেয়ে বেশি আসে, তাই আমি এগুলোই লিখলাম প্রথমে। ওকে, তাহলে দেখো হুয়ের পূর্বে যদি সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। কি হয়? তাহলে হুয়ের পরবর্তী ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে না? অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে হু বসে ব্যক্তির ক্ষেত্রে, হুয়ের পূর্বে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এই সাবজেক্টটাকে আমরা কি বলেছিলাম? অ্যান্টিসিডেন্ট। ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট। হুয়ের পূর্বে ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট বসে। অ্যান্টিসিডেন্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আমরা উদাহরণ দেখেছিলাম যে দ্য ম্যান who is a doctor is my brother। এরকম একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, একটা না, আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছি। তো এখানে কি বলা হচ্ছে দেখো, হু রিলেটিভ প্রোনাউন কখন? হু এর পূর্বে যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তি থাকে, তাহলে হু এর পরে কি থাকবে? ভার্ব থাকবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? আমরা একটা কাজের উদাহরণ দিয়েছিলাম যে এখানে অ্যান্টিসিডেন্টকে বলেছিলাম ছেলে। কি বলেছিলাম? ছেলে বা বর বলেছিলাম। আর এই ভার্বকে বলেছিলাম কি? বউ বা কনে। কি বলেছিলাম? কনে বলেছিলাম। এই বর এবং কনের মধ্যে যিনি বিয়ে পড়ায় দিচ্ছেন, মানে যিনি সংযুক্ত করে দিচ্ছেন, একে অপরের মধ্যে রিলেশন করে দিচ্ছেন, তার নামই কি? রিলেটিভ প্রোনাউন। এটা বোঝার জন্য বলেছিলাম, এটা কোনো গ্রামারে লেখা নাই, কিন্তু বুঝতে পারছো? গ্রামারে এইভাবে লেখা আছে যে হু বসে ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? হু এর পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হবে। এই ব্যক্তি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এখানে ম্যান কয়জন? একজন, তাই ভার্বটা কি হয়ে গেছে? সিঙ্গুলার হয়ে গেছে। এখানে যদি ম্যান না থেকে আমরা মেইন বলতাম, প্লুরাল বলতাম, তাহলে এখানে ইজের পরিবর্তে কি হতো বলো তো? আর হতো। এখানে কি হতো? এখানেও আর হতো। ঠিক আছে, তার মানে এই ম্যানটা আছে এটার এই ভার্বের সাথে এবং দ্বিতীয় ভার্বের সাথে, মাঝখানের এই অংশটুকে বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? এক্সটেনশন বলা হয়। ঠিক আছে, বা অবজেক্ট বলা যেতে পারে ভার্ব অনুসারে। তাহলে হু বসে ব্যক্তির ক্ষেত্রে, পূর্বের ব্যক্তি সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, পরের দুইটা ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বাংলাটা কি হবে? যেই লোকটি একজন ডাক্তার, এখানে আর মাই ব্রাদার আছে না, এটার বাংলা কি? সে আমার ভাই। অর্থাৎ বাংলাতে ফরম্যাটটা হবে এরকম, যে ডট 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 সে, যিনি ডট 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 তিনি, তারপরে যারার সাথে কি হবে? তারা। বুঝতে পারিছো? যাদের সাথে কি হবে তাহলে? তাদের, তাই না? আচ্ছা, এবার বস্তুবাচক একটা বোঝানোর চেষ্টা করি। একটা বস্তুবাচক দেখা যাক তো কি বলছে। দেখো হুইজ কার ক্ষেত্রে বসে? বস্তুর ক্ষেত্রে বসে। এ তো ভালোই পারতেছো তোমরা। দেখো দ্য বুকস হুইচ আর সোল্ড আমি এখানে পাস্ট টেন্স দিয়ে করি। ঠিক আছে, হুইচ ওয়ার সোল্ড, ওয়ার ওল্ড, সোল্ড আর ওল্ড কবিতার মতো হয়ে যাচ্ছে। তাহলে বুকস হুইচ, অর্থাৎ যেই বইগুলো ওয়ার সোল্ড বিক্রি করা হয়েছিল, ওয়ার ওল্ড কি ছিল? সেগুলো ছিল পুরাতন। এখানে দেখো তো সেগুলো, এই জায়গাতে সেগুলোর কোনো অর্থ দেয়া আছে? ইংলিশ লেখা আছে? লেখা নাই। কিন্তু বাংলাতে যে বইগুলো, পরবর্তীতে কি? সেই বইগুলো, বা যেগুলোর সাথে কি আছে? সেগুলো। কিন্তু ইংলিশে কিন্তু এখানে সেগুলোর কোনো আলাদা করে ইংলিশ দেয়া নাই। এখানে বোঝা যাচ্ছে এই বুকসটা আছে ওয়ার সোল্ড, এটা এই ভার্বের সাথে, এবং এই বুকসটা কার সাথে আছে? ওয়ার ওল্ড। অর্থাৎ ওল্ড দ্বারা আমরা বইকে বোঝাচ্ছি, সোল্ড দ্বারা যাকে বিক্রি করছি তাকেই বোঝাচ্ছি, অর্থাৎ বইকে বোঝাচ্ছি। তার মানে এখানে আমাদের গ্রামাটিক্যাল বেসিকটা কি? এখানে বেসিকটা হচ্ছে
হুইচ রিলেটিভ প্রোনাউন, হুইচের পূর্বের সাবজেক্টটা প্লুরাল, তাই পরবর্তী ভার্বটা প্লুরাল। এখন অ্যাডমিশন পরীক্ষা বলো আর তোমাদের একাডেমিক যদি কমপ্লিটিং সেন্টেন্স আসে বা যে কোনো প্রশ্নের মধ্যে যদি এইগুলো দেখতে পাও, তাহলে দেখবা এখানে হুইচ দেওয়া আছে, পূর্বে দেওয়া আছে বস্তু। এখানে যদি হু থাকতো, পূর্বে থাকতো ব্যক্তি। এখন এগুলো দিয়ে তো প্রতিনিয়ত স্পিকিংও করতে হয়। এখন এটা দিয়ে তুমি যদি কিছু বাক্য প্র্যাকটিস করো, যেমন এখানে বলা আছে দ্য বুকস হুইচ ওয়ার সোল্ড, যে বইগুলো বিক্রি করা হয়েছে, ওয়ার ওল্ড, সেগুলো ছিল পুরাতন। তাহলে যেগুলো সেগুলো, এই দুইটা কনসেপ্ট মাথায় রেখে আমাদের কি করতে হবে? স্পিকিং করতে হবে। বুঝতে পারছি? যদি এই যে সামনে ঈদ আসতেছে, তোমরা মার্কেট করবা। এখন তুমি বান্ধবীকে বলতেছো মার্কেট করা হয়ে গেছে, এখন তুমি বলতেছো যেই ড্রেসগুলো আমি কিনেছিলাম, যেই ড্রেসগুলো কেনা হয়েছিল সেগুলো অনেক সুন্দর ছিল, বা যেই ড্রেসগুলো কিনেছি সেইগুলো কি সুন্দর। তাহলে দ্য ড্রেসেস, এখানে দেখো যেই ড্রেসগুলো বা পোশাকগুলো একটা বোঝাচ্ছে না। তাহলে দ্য ড্রেসেস হুইচ হ্যাজ নাকি হ্যাভ, কারণ ড্রেসেসের সাথে কি যাবে? হ্যাজ না হ্যাভ? তাহলে দ্য ড্রেসেস হুইচ হ্যাভ বট, যে ড্রেসগুলো কিনা হয়েছে কি বলতে হবে? হ্যাভ বট। এখানে ওয়ার বিউটিফুল না আর বিউটিফুল বলো তো? প্রেজেন্ট টেন্সের সাথে কি দিব? প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের সাথে পাস্ট টেন্স। সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। এবারে এই উদাহরণটা দেখো তো, ওই এক্সাম্পলটা আমি এখন লিখে দেখাই। দেখো, দ্য ড্রেসেস যেহেতু বস্তুবাচক শব্দ, নাউন, তাই এখানে বসালাম হুইচ। তাহলে দ্য ড্রেসেস হুইচ হ্যাভ বট, যেই পোশাকগুলো কেনা হয়েছে। দেখো বাক্যের এই অংশটুকু আমরা আগে করে নিতে পারি। দ্য ড্রেসেস হুইচ হ্যাভ বট, যেই ড্রেসগুলো কেনা হয়েছে। তারপরে দেখো তোমার মনের ভাব এমনিতেই প্রকাশিত হবে। আর কি ছিল? আর বিউটিফুল। তাহলে এখানে দেখো সেই ড্রেসগুলো অটোমেটিক চলে আসবে না? অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে সেই ড্রেসগুলো, এটা অটোমেটিক চলে আসবে বাংলাতে। কিন্তু ইংলিশে শুধু ভার্ব দেখতে পাবা। এই ভার্বের আগে কোনো সাবজেক্ট দেখা যায় না, কারণ এই সাবজেক্টটা এখানে আছে, অনেক দূরে আছে, তাই না? এখানে ড্রেসের সাথে সম্পর্ক কেনা হয়েছে, ড্রেসের সাথে সম্পর্ক বিউটিফুলেরও, তাই না? তার মানে এই রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটি ভার্বকে সম্পর্ক করানো হচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আরেকটা নিয়ম পড়েছিলাম হুয়েরই।